বারুদ থাকে, কিন্তু সে বারুদকে জ্বলে ওঠার জন্য একটা স্পার্কের দরকার হয়, একটা জেদি মানসিকতা, একটা হার না মানা চ্যাম্পিয়নশিপের মতন খেলা। তো সব কিছুই দেখিয়েছে আফগানিস্তান, তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে বাংলাদেশ ভীরু ভীরু ব্যাটিং, হারার আগেই যেন হেরে যাওয়া, বোলিংয়ে সেই ধার নেই, একাদশ নিয়ে সমালোচনা। তো এসব নিয়ে আজ কথা বলবো HTMS সমকাল স্পোর্টস ক্যাফেতে। আজ আমার অতিথি আতিফ আজম, ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি। আতিফ ভাই, আপনাকে ধন্যবাদ। যেটা বলছিলাম যে আফগানিস্তান আর বাংলাদেশ আমরা দুটো খেলায় কয়েক ঘন্টার ব্যবধানে দেখলাম। হ্যাঁ, তো একটা জিনিস আপনার কাছে কোনটা বেশি পার্থক্য মনে হয়েছে যদি দুটি ম্যাচের কথায় আমরা আসি, মানসিকতা আর স্কিলের দিক থেকে? আমার কাছে মনে হয় আজকে আফগানিস্তানের ম্যাচটা শুধু আফগানদের জন্য একটা ক্রিকেট ম্যাচ ছিল না, রাইট। এটা তাদের জন্য একটা অনেক বড় আমি খেলার পরে আফগানিস্তানের কথা হয়েছে, আমার সাথে আফগানিস্তানের কথা বলছি, এটা ইটস ওয়াজ নট জাস্ট আ ক্রিকেট ম্যাচ। দর্শকদের একটু জানিয়ে রাখি, আতিফ আজম কিন্তু শুধু বাংলাদেশের ক্রিকবাজের প্রতিনিধি নয়, তিনি আফগানিস্তানের পার্টটাও করে থাকেন। মানে আফগান দলের যে এই অঞ্চলের ক্রিকবাজের যেসব খবর তিনিই তার রিপোর্টগুলো দিয়ে থাকেন। তো ম্যাচের পর তিনি কথা বলেছিলেন আফগান দলের সঙ্গে, আমি বলছি সেটা হচ্ছে কি যে তাদের কাছে খেলাটা খালি ক্রিকেট খেলা না, কারণ ভাই এই অস্ট্রেলিয়া তাদের সাথে খেলতে চায় না। হ্যাঁ, একটা এই জেদটা তাদের মধ্যে খুব বাজেভাবে ছিল। আপনি যদি আজকে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিইও বা তাদের টুইট দেখেন, তাদের দেখবেন যে তারা অস্ট্রেলিয়ার নামটা মেনশন না করেও অনেক কথা বলার চেষ্টা করছে। আজকে আমি রশিদ খানের প্রেস কনফারেন্সটা দেখছি খুব মনোযোগ দিয়ে। রশিদ খানও বলছে যে এমন কিছু করা উচিত যেখানে আমরা খেলতে পারি। এখন তাদের কাছে আজকে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলছে, যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা তারা খেলার চেষ্টা করছে, এটা কিন্তু পুরোপুরি আফগান ব্র্যান্ড অফ ক্রিকেট না। রাইট। আমরা যে আফগানিস্তানকে চিনতাম, আমি যে আফগানিস্তানের কথা চিন্তা করছি, ওই আফগানিস্তান কিন্তু এরকম ক্লিনিক্যাল ক্রিকেট খেলে না। অন্তত আমরা যে ব্যাটিং এর দিকটা দেখি, ওই আফগানিস্তান কি ছিল, আপনার ধরেন 6 ওভারের 60 রান 50 রান করে আউট হয়ে গেছে, ধরে খেলছে শুরুতে। তারা যেভাবে খেলাটাকে প্রোগ্রেস করে নিয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে অ্যাট ওয়ান পয়েন্ট কিন্তু খেলাটা ম্যাক্সওয়েল এবং স্টোয়ানিস ধরেই ফেলছিল। হ্যাঁ, ওই সময় ওই নূর আহমেদের ওই ক্যাচ, গুলবাদিন নাইবের ওই যে কামব্যাক, দ্যাট ওয়াজ ওই ক্যাচ আসলে আমরা ধরেন বাংলাদেশের আফগানিস্তানের যেটা মনে হয় ক্যাচেস স্পিন ম্যাচের যে কথাটা আমরা শুনি, ওই একটা ক্যাচে আজকে খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। এবং ম্যাক্সওয়েলের সঙ্গে কি আফগানদের একটা স্নায়ুর ব্যাপার ছিল সেই মুম্বাইয়ের ওই ম্যাচ ওয়ার্ল্ড কাপে। তারপরে এটা আজকে অনেকবারই কমেন্টেটর বলছে যতক্ষণ পর্যন্ত ম্যাক্সওয়েল আছে ততক্ষণ পর্যন্ত আসলে আফগানিস্তানের মনের মধ্যে একটা ইয়ে থাকে ম্যাক্সওয়েল, এখন মনের মধ্যে একটা ইয়ে থাকে ম্যাক্সওয়েল এখন আছে। আজকে রশিদ খান যখন প্রেস কনফারেন্সে আসছেন, তাকে প্রথম প্রশ্ন যখন করা হলো যে তুমি তো ম্যাক্সওয়েলের ইনিংসে ওরা অনেক রাত ঘুমাতে পারো নাই, তখন রশিদ খান কিন্তু আজকে বলছেন যে আমার মাথায় কিন্তু আজকেও সেই কথাটা ছিল, কিন্তু আজকে আমি হ্যাপিনেসে হয়তো ঘুমাতে পারবো না। অনেক কিছুর জবাব আজকে আফগানিস্তান দিয়েছে। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আফগানিস্তান তারা কতদূর যাবে তারা জানে না, বাট তারা যেই প্ল্যান নিয়ে এই ওয়ার্ল্ড কাপ খেলতে আসছিল তার প্ল্যানে মোটামুটি 70-80% তারা চলে গেছে। এটাই কি T20 ক্রিকেট, যে এই আগ্রাসনটা থাকতে হয়, আপনার স্কিল নিয়ে বলেন, সেটা তো সব দলের এক এক রকম থাকে, বাট এই যে ব্যাপারটা, এটা কি বাংলাদেশের কালকের ম্যাচটাতে যদি আসি, বাংলাদেশের ইয়েটা কি একটু মিসিং ছিল? আগ্রাসনের ব্যাপারটা আসলে এটা তো জেনেটিক, আপনি কতটা আগ্রাসীন হবেন এটা খুবই জেনেটিক ব্যাপার। ধর আমি এটা বাংলাদেশের এবং কালকে বাংলাদেশের খেলার একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কালকে রোহিত শর্মাকে হার্ষা ভোগলে একটা প্রশ্ন করেছিল যে আপনাদের ইনিংসের সর্বোচ্চ বল খেলছে 28 বল, আপনাদের যেই সব ব্যাটসম্যান খেলছে তার মধ্যে তাদের হায়েস্ট নাম্বারস অফ বল খেলছে 28 ডেলিভারিজ, এবং রোহিত শর্মা কিন্তু তাদেরকে ব্যাক করছে যে হ্যাঁ আমরা এটা নিয়েই প্ল্যান করতেছি। আওয়ার পয়েন্ট অফ, তার মানে কি তাদের আগ্রাসনটা কি, আমরা T20 ক্রিকেট খেলতে গেলে 60 বলের কোনো ইনিংস খেলতে যাচ্ছি না, আমাদের ব্যাটসম্যান অ্যালটেড 30 বলের মধ্যেই তাদের ইনিংস শেষ হয়ে যাচ্ছে। সো ওইটা একটা ওয়ে অফ থিঙ্কিং। এখন ওই ওয়ে অফ থিঙ্কিংটা আপনার রোহিত শর্মা করতে পারে। রোহিত শর্মার ওই লাক্সারিটা আছে, যে দলে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া থাকে, তারা ওই 30 বলের লাক্সারি করতে পারে। বাংলাদেশ আবার ওই ক্ষেত্রেই আমার মনে হয় বাংলাদেশকে আগে জানতে হবে যে আমার আইডেন্টিটিটা কি। রাইট, একদম এটাতে আসতে যাচ্ছিলাম যে আমি তো রোহিত শর্মার মতো 30 বলের ওই প্ল্যান করে লাভ নেই, আমার আইডেন্টিটি কি। ধর কালকে যেভাবে যেই দলটা গেল, যে দলটা খেললো আর কি, 11টা হলো, সেই 11টা দিয়ে কিন্তু আমরা যখন খেলাটা শুরু হয়েছে, শুরু হওয়ার আগে আমি কিন্তু প্রথমে বলছি যে খেলাটা মনে হয় খেলার আগে হেরে গেলাম।
কারণ আপনি মুখে যদি একটা কথা বলেন আর আপনি যদি ওই কথাটা প্রতিফলন না ঘটান, এটা কিন্তু খুবই মানে হতাশাজনক। সেটাই, যেমন ধরেন এই পুরো টুর্নামেন্টেই আমরা সবসময় বললাম বোলাররা বাংলাদেশকে এগিয়ে রেখেছে। গতকালকের ম্যাচে আমরা কি করলাম, একটা বোলারকে ড্রপ করে একটা ব্যাটসম্যান অ্যাড করলাম। সেটাই, এটা খুবই অবাক করা ব্যাপার ছিল। হ্যাঁ, এবং মোরসো মানে আমার কাছে আরো বেশি যেটা লেগেছে সেটা হচ্ছে যে আপনারা মানে আমরা সবাই জানি যে ইন্ডিয়ার স্ট্রাগলিং ইন দ্য ইনিশিয়াল স্টেজ উইথ পেস বোলার্স। রাইট। এই ম্যাচের আগে আপনি আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে যে খেলা ছিল ওটা দেখেন ফাজল হক ফারুকী কিন্তু হ্যাভ ট্রাবল দেম। আপনি যদি তাসকিনকে বাদই দিতেন, আচ্ছা তাসকিনের ফর্ম নাই, অন্য মতো হচ্ছে না, তাহলে শরীফুল আপনি ওইটা ট্রাই করতেন। আপনি শরীফুল করে নিলেন না, আপনি যদি মুস্তাফিজকে দিয়ে ওপেনটা করাতেন, কিংবা তানজিম সাকিব যে বোলারটা ছিল যে এত ভালো বল করেছে তাকে দিয়ে ওপেন করানো যেত, করতো। এই যে দুইটো স্পিনার দিয়ে বোলিং করানো বা ইয়ে করে, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে ল্যাক অফ প্ল্যানিং। হয় এটা ল্যাক অফ প্ল্যানিং, অথবা ল্যাক অফ কনফিডেন্স ইন ওন সেলফ যে আমি আসলে কোন পথটা ধরবো। না সেটাই, মানে আমাদের দল গড়ার ক্ষেত্রে কি মানে ম্যানেজমেন্ট কিছুটা কি বলবো, ফেসবুক কিংবা এইসবে যেসব আলোচনা যে এই প্লেয়ারকে বাদ দিতে হবে, এই ভালো খেলছে না, এইগুলো দ্বারা প্রভাবিত হয়। কারণ আমরা দেখলাম যে মানে এই তাসকিনকে বাদ দেওয়া হলো, সম্মুখীতে মানে বড় বিগ ম্যাচগুলোতে কিন্তু সম্মুখে তারা বিবেচনা করতেছেন, অথচ যাকে তার বদলে যাকে খেলা হচ্ছে সেও কি খুব আপ টু দ্য মার্ক। প্রথম থেকে জাকের আলী ব্যাপারটা আমি বলি, জাকের আলী ব্যাপারটা হচ্ছে কি যে আমি জাকেরকে তখনই খেলাতে পারি যখন আমি জাকের আলীর হাতে গ্লাভসটা দিব। যদি এখন ওইটা অনেক মানে প্রশ্নবিদ্ধ একটা ডিসিশন হইতে পারে যে আপনি জাকের আলীকে কিপার হিসেবে দেখতে চাচ্ছেন কেন। মানে কারণ আপনি যদি লিটন কুমার দাসকে খেলান, মানে লিটন কুমার দাসের বাংলাদেশ দলে আমার মনে হয় না যে খালি অ্যাজ এ কিপার কোনো অবস্থান আছে। শুধু কিপিং করে। হ্যাঁ, আপনি যদি লিটনের লাস্ট কয়েকটা ইনিংস দেখেন তাহলে কিন্তু আমাদের কিন্তু এই কথা বলতে আমরা বাধ্য হব যে লিটন কুমার দাস ইজ প্লেইং বিকজ হি ইজ কিপিং ওয়েল। মানে হ্যাঁ অবশ্যই, কারণ তো ব্যাটিং এ যেটা প্রত্যাশা করা হচ্ছে না, ধারে কাছেই নাই। তার মানে কি লিটনের মূল পরিচয় যদি কিপার হয় তাহলে তো আর জাকের আলী কোনো মানে অবস্থান নেই। তার মানে কি একটা কিপারের বদলে কিপার নেওয়া দরকার ছিল। আমি বলছি জাকের আলীকে নিত যদি লিটনকে বাদ দিত কালকে, আপনি বোলিং কম্বিনেশনটাকে সরাতেন না। হ্যাঁ, বোলিংটা ঠিক রেখে, কারণ ওটাই আমাদের স্ট্রং জায়গা ছিল। হ্যাঁ, আপনি ওটা করলেন না। আপনার যেটা আমার ফেসবুক বা না, আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান এসেছিলেন। সাকিব আল হাসান এসে যেসব কথাবার্তা বলে গেছেন, মানে এইটাতে আমি অন্তত পুরোপুরি নিশ্চিত এখনো হতে পারি না, বিকজ এখনো ওয়েস্ট ইন্ডিজে মানে রাত অথবা দিনের আলোয় নিশ্চিত হতে পারবো বাংলাদেশ ড্রেসিং রুম এখন ভালো নাই। না, দর্শকদের সেটা একটু জানিয়ে দিই, কালকে ভারতের সঙ্গে হারার পরে কিন্তু সাকিব আল হাসান তিনি কিন্তু এসেছিলেন প্রেস কনফারেন্সে। সেখানে তিনি একটি কথা বলেছেন, এমন তাকে জিজ্ঞাসা করা ছিল যে বাংলাদেশ টসে জিতে কেন আপনার শুরুতেই ভারতকে ব্যাটিংয়ে পাঠানো হলো। তো সাকিব বলছে তিনি জানেন না। তো সাকিব জানেন না ড্রেসিং রুমে একটা কি হবে, সেটা নিয়ে আসলে আতিফ ভাই বলতে চাচ্ছিলেন। তো আতিফ ভাই যেটা বলছিলেন যে সাকিবের ব্যাপারটি ড্রেসিং রুমে, সাকিব আল হাসানকে যখন সাকিব আল হাসান বললেন যে আমি জানি না, এটা আসলে আমার কাছে ছিল শকিং ইন দ্য সেন্স যে বাংলাদেশ ড্রেসিং রুমে আমার মানে ক্রীড়া সাংবাদিকতার তো অনেক বয়স না, যত বয়সী হোক আপনারা আমরা একটাই জানি যে বাংলাদেশ ড্রেসিং রুমে কি হবে ওটা সাকিব যখন থাকেন ড্রেসিং রুমে ওটা তার নখদর্পণে থাকে। তিনি না থাকলেও থাকেন, তার সেকেন্ড ইন কমান্ড থাকেন। হ্যাঁ, না কিন্তু তিনি ড্রেসিং রুমে থাকেন ওটা তার নখদর্পণে থাকবেন। কালকে যখন তিনি বলছিলেন তিনি জানেন না, তার মানে, এবং তার সাথে বড় যে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছেন যে আমি ওই ডিসিশন মেকিং পার্ট না, আমি ডিসিশন মেকিং গ্রুপের পার্ট না। পরে তিনি ওটাকে অনেক লাইট করার জন্য বলছেন যে এটা তেমন হতেই পারে, বিকজ ক্যাপ্টেন আর কোচই উইল কল দ্য শটস। যদি ভালো হয় ক্যাপ্টেন ক্রেডিট নিবে, খারাপ হলে ক্যাপ্টেন ক্রেডিট নিবে, মানে কোচ ক্যাপ্টেন কোয়েশ্চেন নাম্বার, এটা লজিক্যাল। এগুলো হচ্ছে এই কথাগুলো কিন্তু ওয়াজ জাস্ট মেকিং আপ দ্যাট স্টেটমেন্ট যে আমি ওটার পার্ট না। আমরা তো অনেকদিন ধরে তাকে দেখতেছি, সে যখন ওই স্টেটমেন্টটা দিচ্ছে দ্যাট ইটসেলফ ইজ আ বিগ স্টেটমেন্ট। তাহলে তাকে আমরা আজকে সাকিব আল হাসানকে নেওয়ার ব্যাপারে বা মাহমুদুল্লাহকে নেওয়ার ব্যাপারে তাদের প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়াটা কি? পারফরমেন্স। তার চেয়ে বড় ক্রাইটেরিয়া তাদের এক্সপিরিয়েন্স। একদম একদম। আজকে যদি তাকে আপনি ডিসিশন মেকিং পার্টেই না রাখেন তাহলে তার এই এক্সপিরিয়েন্সটা সে কোথায় রাখবে? আপনি এই বিগত খেলাগুলো দেখেন, গতকালকে খেলাটা দেখেন, সাকিব আল হাসান কি গতকালকে লাস্ট যে কটা ম্যাচ খেলছে ওরকম ছিল? একদমই না। এবং যেটা বলা হচ্ছে আর কি, সাকিব কিন্তু তার বোলিং কোটাও পূরণ করতে পারছে না, এতগুলা স্পিনার নেওয়া হয়েছে, মানে বোলিংটা কালকে
দলের প্ল্যানিংটা কি ছিল এটা নিয়ে একটা পাজল ছিল সবাই, যে কি করতে চাচ্ছে। আপনি রিয়াদকে দিয়ে বোলিং করানো হলো ঠিক আছে, বাট আপনার কি মনে হয় টসের ওই ডিসিশনটা ভুল ছিল, টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানো? এইটা তো আসলে খুবই একটা মানে এটা এই প্রশ্নের উত্তরটা দিয়ে একটু টাফ ইন দ্য সেন্স যে ধরেন তারা ভাবছিল যে তারা হ্যাঁ টসের ইয়েটা ভুল ছিল কিনা জানি না, বাট তাদের উইকেট রিডিংটা ভুল ছিল। 160 বলেছিল যে এটাতে না, উইকেট রিডিংটা ভুল ছিল বিকজ উইকেট রিডিং যদি ভালো মানে ঠিক থাকতো তাহলে তো ওই প্রথম 2 ওভারেই ক্লিক করতো। সেটাই, প্রথম 2 ওভারে উইকেট বেরার নেই। সো উইকেট রিডিং ওয়াজ দেয়ার সামথিং প্রবলেম, মানে সামথিং রং উইথ দ্য উইকেট রিডিং। হয়তো বা তারা ওই কালো জিনিসটা দেখে মানে যেটা মানে এমন হয় যে উইকেটটা কালো দেখে মনে করছে যে স্পিড দিন ধরতে পারে, মানে একটু ভালো স্পিড, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে মানে দে ওয়ার কনফিডেন্ট ইনাফ। আমি একটা জিনিস বুঝি পিয়ার ভাই, মানে আমার খুব নর্মাল সেন্সে যেটা বলে, আমার দলের ব্যাটিং ভালো না, মানে ধর আমার ব্যাটিং ভালো হচ্ছে না, আমার মূল শক্তি হচ্ছে বোলার। যদি ক্ষেত্র হয়, যদি জিনিসটা এমন হয়, তাহলে আমি আমার স্ট্রেংথটাকে নিয়ে খেলবো। স্ট্রেংথটা কিভাবে খেলা যাবে? আমি আগে ব্যাটিং করব, আমি একটা রান করব, তারপর আমার বোলারকে ডিফেন্ড করেন। ইটস নট দ্য আদার ওয়ে রাউন্ড। এটা আদার ওয়ে রাউন্ড কখন হতো? যখন বাংলাদেশ রেগুলার 170-80 করছে, সেটা হচ্ছে না। কিন্তু তার জন্য তার মানে কি আপনি আপনার বোলারকেও সুযোগ দিলেন না, সেটাই মানে বাংলাদেশ আমরা কথা বলি যে উইকেট এমন হলে বাংলাদেশ এত রান করতে পারে না, উইকেট তেমন হলে এত রান করা যায় না। বাট আমরা এখন দেখছি ব্যাটিং প্যারাডাইজে খেললেও সে 150-60 আর বোলিং করলেও সে 130-40, মানে আমরা কি এর বিরুদ্ধে বেরোইতে পারতেছি না কেন? এই ব্যাপারে কালকে প্রশ্ন হয়েছিল সাকিবের কাছে, এই ব্যাপারে সাকিবের উত্তর হচ্ছে যে আমরা 140-50 খেলা বুঝতে পারছি, আমরা 170-80 খেলা জানি না। আমাদের রানটা যখন 180-90-200 হয়ে যায়, তখন আমাদের মাথায় ওটা আপনি কোনো কিছু করবেন, ওটার আগে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে আমি যেটা মানে ক্রিকেটীয় সেন্স বলে অনেক কিছু আপনার দেখাদেখি তো হয় অনেক সময়, যে আমরা একটা জিনিস আগে কল্পনায় আনি যে আমরা এটা করতে পারবো, তারপর আমরা করতে পারি। লাইক আফগান কিন্তু একটা কল্পনা আনছে যে আমরা জিততে পারবো, তারপর তারা জিতছে। সাকিব আল হাসানের কথা হচ্ছে যখন দেশ 180-90-200 হয়ে যায়, আমাদের কল্পনায় তখন আমরা রানটা আনি না। এবং সেখানে সে এটাও ব্যাখ্যা দিচ্ছে যে বিপিএল এ আপনি যখন বড় বড় চেস দেখবেন, একমাত্র লিটন আর একটা চেস ছাড়া, তৌহিদের একটা চেস ছাড়া, ওটা ওর দলের বিরুদ্ধে সম্ভবত, আর সব বড় চেসে কিন্তু ফরেনাররা চেষ্টা করে দেওয়া যায়, ফরেনাররাই করে, মানে ওই ভূমিকাটা। সো উই আর নট জেনেটিক্যালি আ গুড চেজিং টিম, and if that is true, then yesterday's decision was totally a blunder. আতিফ ভাই, আমরা একদম শেষের দিকে এসে গেছি, দুটি কথা শুনতে চাই আমাদের মানে পেসার তানজিম সাকিবকে নিয়ে। তার যে মানে তার ইমপ্রুভমেন্ট আপনি শুরু থেকে দেখেছেন, তাকে নিয়ে কিছু জানতে চাই। তানজিম সাকিব, আই থিঙ্ক মানে হি ইজ দ্য মোস্ট এনার্জেটিক বোলার নাও। একদম, তার মধ্যে ওই এনার্জি লেভেলটা আছে, তার মধ্যে ওই এনার্জিটা আছে যে আই ওয়ান্ট টু প্রুভ সামথিং। এবং মানে সবচেয়ে ভালো যে জিনিস হচ্ছে কি, তার মানে তার ক্যারিয়ারে শুরু হওয়ার পরপরই তার সাথে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে। ফেসবুকে তাকে অনেক কিছু হলো, ওটার পরে সে যেভাবে নিজেকে যেভাবে মাথা ঠান্ডা রেখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে, এবং দ্য ওয়ে ইজ পারফর্মিং, এবং পারফরমেন্সে পারফর্ম কিন্তু একটা ব্যাপার। আমি ক্রিকেটে একটা যে বুঝি যে পারফর্মেন্স সবাই করবে না, কোনো কিছুতেই কেউ কোনো প্রফেশনে কেউ প্রতিদিন পারফর্ম করবে না, বাট দ্য থিং ইজ দ্যাট ওয়েদার ইউ আর ক্যারিং দ্য রাইট ইন্টেন্ট। একদম, তানজিম সাকিবের মধ্যে ওই ইন্টেন্ট আছে, ওই আগ্রাসনটা আছে, যে আগ্রাসনটা আপনার একদম কথার মানে শোয়ের প্রথম শব্দ ছিল আগ্রাসন, সেই প্রথম শব্দ শেষটা যদি হয়, সেই সময় তানজিম সাকিবই একমাত্র যার মধ্যে ওই আগ্রাসনটা দেখা যাচ্ছে। তো দর্শক, যেটা আতিফ ভাই বলছিলেন যে তানজিম সাকিবের ভিতর যে আগ্রাসনটা ছিল, সেটাই যদি সবার দরকার নেই আসলে, দলের ভিতর কয়েকজনকে থাকলে এরকম বিগ ম্যাচগুলো আসলে অন্তত লড়াই করা যায়, আমরা সেই লড়াইটাই দেখতে চাই। আমরা এই মুহূর্তে বলছি না যে বাংলাদেশ এটা জিতে যাবে ওটা জিতে যাবে, আমরা সেই লড়াইটা দেখতে চাই। তো নেক্সট ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, আশা করি যে ভালো কিছুই হবে। তো আজকের মতন এখানে, ধন্যবাদ সবাইকে।